এখন ইচ্ছা করে ডাক দিলেও কিন্তু বাংলাদেশে সেই জুলাই আগস্টে যে ছাত্র জমা হতো বাংলাদেশে, সেই ছাত্র কিন্তু আর জমা হবে না বহু কারণে। কারণ আহত বিপ্লবী ছাত্রদের সাথে বেমানি করা হয়েছে, তাদেরকে চিকিৎসাও দেওয়া হয় নাই, তাদেরকে ডেকে মঞ্চে তুলে তাদেরকে প্রফেসর ইউনূস হাত তুলে নাই, ওই গাঞ্জাখোর মাহফুজকে তুলে মাহফুজের হাত তুলে সে নাকি মাস্টার মাইন্ড। এইসব ডক্টর ইউনূস পশ্চিমাদের স্টাইলে পুরা বাকি সমস্ত বিপ্লবীদেরকে অসম্মান করে, যারা সত্যিকারের বিপ্লবী আহত এবং নিহত তাদেরকে অসম্মান করে এই মাহফুজদেরকে নিয়ে উনি একটা জুয়া খেলায় নেমেছে। দেশের বিরুদ্ধে শুধু, নিজের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। আল্লাহকে তো ধরে নিয়েছে, আল্লাহ কিছু আসা যায় না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহ কাকে মাফ করবেন না করবেন আল্লাহর বিষয়, কিন্তু বিচার। কিন্তু সে একটা ফেরাউনকে, একটা খুনি, একটা বদমাইশকে শুধু সমর্থনই করে নাই, শুধু পায়ে ধরে পূজাই করে নাই, তার জামাই এবং মেয়েকে পর্যন্ত লেলিয়ে দিয়েছে দেশদ্রোহিতা করার। আপনি জানেন যে প্রতিটা কথা আমি যা বলি একটু দেরি হলো তারপরে সেটা ফলে। আমি বলেছি ৩রা আগস্ট যদি জুলাই ঘোষণাপত্র পাঠ না হয় দেশ কোন দিকে যাবে। ৩রা আগস্ট হয় নাই, 5ই আগস্ট একটা নাটক হয়েছে, জুলাই আগস্ট ঘোষণা হয় নাই। সুতরাং এর যে দীর্ঘ এবং ভয়ঙ্কর ক্ষতিক্রিয়া হবে সেটা কিন্তু হবে, সেটা থেকে ছাত্ররা বাঁচতে পারবে না। এবং সেটার দুঃখজনক হলেও সত্যি যে সেটার কুফল ভোগ করবে এই সমগ্র দেশ এবং জাতি। ৩রা আগস্টে পার হওয়ার পরে কয়েকটা মূর্খ আমার ফেসবুকে এসে পোস্ট করেছে, কমেন্ট করেছে, কি আপনারা বলেছিলেন ৩রা আগস্টের যুদ্ধ কি ঘোষণা, জুলাই ঘোষণা না হলে দেশে গৃহযুদ্ধ লাগবে। কতটুকু মূর্খ, চিন্তা করে দেখেন। না এটাই মানে মনে হয় যে সবকিছু তার কথা মতো হচ্ছে না। মানে সরকারও তো পরিবর্তন করে ফেলছে, সরকার তো ওদেরকে ঘোষণাপত্র পড়তে দিল না। তাদের যে একটু আগে যে দর্শক উনি প্রশ্নটা করেছিলেন, হি ইজ রাইট, সরকারও তো ওদের সাথে এক ধরনের চিটিংগিরি করছে। হ্যাঁ, এটা একটা গণ অভ্যুত্থান, এটা একটা গণ অভ্যুত্থান, নট ট্রুলি যে রেভলিউশন পৃথিবীর যে উদাহরণ আছে, ইটস নট দ্যাট। এটা একটা গণ অভ্যুত্থান ছিল, বাট গণ অভ্যুত্থান থেকেই আমরা দেশটাকে যে বাঁচানোর একটা মুহূর্ত ছিল, সেই মুহূর্তটা এই ছাত্ররা আন্দোলনের সময় যতটুকু নেতৃত্ব দিয়েছে, যতটুকু সুসংগঠিত থেকেছে, মার খেয়ে জীবনকে বাজি রেখে, এই হাসনাত, নাহিদ, এরা যারাই করেছে, আনফর্চুনেটলি আমরা সেনানি বা সেনাবাহিনীর কৌশলে, যুদ্ধ কৌশলে আমরা একটা কথা বলি যে সেনাবাহিনী বা যখন একটা জায়গাকে দখল করে, সেই দখল করার সাথে সাথে কিন্তু যে সেই জায়গাটাকে বলা যায় না, বা সেই অর্জনটাকে কিন্তু বিজয় বলা যায় না। যতক্ষণ পর্যন্ত ওই দখল করা স্থানটাকে ধরে না রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত সেটাকে বিজয় বলা যায় না সামরিক বাহিনীর যুদ্ধে। মনে করেন একটা সামরিক বাহিনী যুদ্ধ, রক্তক্ষয় করে, আক্রমণ করে একটা জায়গা দখল করলো, তারপরে কিন্তু একটা অনিশ্চিত সময় থাকে যখন শত্রু রিঅর্গানাইজ বা পুনর্গঠিত হয়ে আবার পাল্টা আক্রমণ করতে পারে। সেই পাল্টা আক্রমণের সময়টা চলে না যাওয়া পর্যন্ত এবং নিজের ভিত্তি, ডিফেন্স সুসংগঠিত না হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটাকে বিজয় বলা যাবে না। একইভাবে একটা বিপ্লব হওয়ার সাথে সাথে বিজয় বলা যায় না। সেই বিপ্লব যখন একটা সুসংগঠিত সরকারে একটা পরিণত না হয়, যে বিপ্লবী সরকার দেশ চালাবে, সেই সরকার সংগঠিত হয়েছে এবং তারা চালাচ্ছে না। 8ই আগস্ট এই নাহিদ, আসিফরা বোকার মতো, একদম বাচ্চা পোলাপানের মতো, মাথার মাঝখানে সব হারিয়ে গেছে, একটা কোনো মুরব্বীদের কোনো বুদ্ধি দেয় নাই, কোনো যারা বুদ্ধি দিতে পারে, গাইড দিতে পারে, যারা চিৎকার করে বলছিলাম আমি তোমরা বিপ্লবী সংহতি তৈরি করো, তোমরা সরকারের ঢুকো না, 5ই আগস্টে চিৎকার করছিলাম, শুনে নাই আমি, কি হনো যেন চ্যাম্পিয়ন হয়ে গেছে। কিন্তু বুঝে নাই যে বিপ্লবটা হওয়ার পরপরই বিপ্লব বলা, বিপ্লবের জয়ী বলা যায় না, এই বিপ্লবটাকে ধরে রাখতে হবে। 8ই আগস্ট চুপ্পুর অধীনে, হাসিনার সংবিধানের অধীনে, চুপ্পুর অধীনে আওয়ামী এবং ভারতের গোলামি তারা স্বীকার করে নিয়েছে, সেই দিনেই তাদের বিপ্লব হাইজ্যাক হয়ে গেছে। এই জন্যই কিন্তু জুলাই ঘোষণাপত্র হয় নাই বলে, কারণ জুলাই ঘোষণা কিরকম হওয়া উচিত ছিল, যেন চুপ্পুর বিদায় হয়ে যায়। চুপ্পুর বিদায় হওয়া মানে কি, দ্য হাইয়েস্ট এক্সিকিউটিভ পাওয়ার, তার স্বাক্ষর ছাড়া সশস্ত্র বাহিনী এবং সিভিল প্রশাসন কাউকে চাকরি থেকে বিদায় করা যাবে না, সচিবকে বিদায় করা যাবে না, কোনো সেনাবাহিনীর হাসিনার প্রিয় এবং ভারতের প্রিয় কোনো জেনারেলকে বিদায় করা যাবে না, যতক্ষণ পর্যন্ত
চুপ্পুকে বিদায় করা যাবে না। আর চুপ্পুকে বিদায় করতে হলে জুলাই ঘোষণাপত্রটা হচ্ছিল সেই রকম কাঠামো, দেশের কাঠামো নাড়িয়ে দেওয়ার মতো, সংবিধান নাড়িয়ে দেওয়ার মতো একটা ঘোষণা, কিন্তু ঘোড়ার ডিম হয়েছে। চুপ্পুর জায়গায় চুপ্পু মজা মারছে, আর দেশ যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন নেই। কিন্তু এখানে ছাত্ররা যে উদ্যোগ নিয়েছিল সেটা যদি করতো তাহলে অবশ্যই আলটিমেটলি একটা পরিবর্তন আসতো দেশে। ছাত্রদের উদ্দেশ্য ছিল পবিত্র। ছাত্রদের 8ই আগস্টের শপথের আগ পর্যন্ত ছাত্রদের উদ্দেশ্য ছিল পবিত্র, দেশপ্রেমিক 100%। 8ই আগস্ট এবং তার পরবর্তীতেও ছাত্র নেতাদের উদ্দেশ্য, তারা একটা দেশে কিছু করতে চায়। দেশের যেই নোংরা কালচার, রাজনৈতিক হোক, সিভিল প্রশাসন হোক বা যেটাই হোক, সমস্ত কালচার ভেঙে চুরে তাদের ইচ্ছা আছে, কিন্তু তারা এতটা দুর্বল জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে, এতটাই দুর্বল হয়ে গেছে যে তাদের এখন ইচ্ছা করে ডাক দিলেও কিন্তু বাংলাদেশে সেই জুলাই আগস্টে যে ছাত্র জমা হতো বাংলাদেশে, সেই ছাত্র কিন্তু আর জমা হবে না বহু কারণে। কারণ আহত বিপ্লবী ছাত্রদের সাথে বেমানি করা হয়েছে, তাদেরকে চিকিৎসাও দেওয়া হয় নাই, তাদেরকে ডেকে মঞ্চে তুলে তাদেরকে প্রফেসর ইউনূস হাত তুলে নাই, ওই গাঞ্জাখোর মাহফুজকে তুলে মাহফুজের হাত তুলে সে নাকি মাস্টার মাইন্ড। এইসব ডক্টর ইউনূস পশ্চিমাদের স্টাইলে পুরা বাকি সমস্ত বিপ্লবীদেরকে অসম্মান করে, যারা সত্যিকারের বিপ্লবী আহত এবং নিহত, তাদেরকে অসম্মান করে এই মাহফুজদেরকে নিয়ে উনি একটা জুয়া খেলায় নেমেছেন। আমার আরেকটা প্রশ্ন, আপনি নিশ্চয়ই শুনেছেন যে এর আগে আগস্টের আগে বা আগস্টের মধ্যে আওয়ামী লীগের ট্রেনিং দেওয়ার জন্য একজন মেজরকে অলরেডি তদন্ত করা হচ্ছে, তার ওয়াইফকেও রিমান্ডে নেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের বিভিন্ন সংগঠিত হওয়ার জন্য অনেক চেষ্টাও করেছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা একজন মেজর দিলেন, এর পেছনে কি উনি আছেন বা ওনার ওয়াইফে আছে? এখানে নিশ্চয়ই একটা গ্রুপ কাজ করছে। তো সরকার সেই গ্রুপটা কেন ধরতে পারছে না বা ধরতে পেরেছে কিনা সেটাও আপনার কাছে একটা প্রশ্ন। আর মেজরের সাথে কারা থাকতে পারে? সেটাই বলছি যে মেজর সাদিককে ধরেছে, দুঃখজনক, অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখজনক যে এখন কি বলবো, কান টানলে মাথা আসে, চলে আসে, সুতরাং বলতে হয়। মেজর সাদিক হচ্ছে আমারই কোর্সমেট মেজর জেনারেল জাহাঙ্গীরের মেয়ের জামাই, তার মেয়ে এবং তার জামাতা আমারই ব্যাচমেট, আমারই কোর্সমেট। এবং এদের চরিত্র আমি জানি, এদের চরিত্র বহু পুরনো চরিত্র আমি জানি, এদের চরিত্র কেমন। এটা শুধুমাত্র মেজর সাদিক করে নাই, তার শ্বশুরও এর সাথে জড়িত, জেনারেল জাহাঙ্গীর। জেনারেল জাহাঙ্গীর ছিল শেখ হাসিনার ছায়া। লজ্জার সালাম করেছে, একটা পায়ে ধরে ইউনিফর্ম পরে পায়ে ধরে সালাম করেছে। আমি যাদেরকে লেফটেন্যান্ট কর্নেল আশা করি নাই কোনোদিন, লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত র্যাঙ্ক পাওয়া আশা করি নাই, এরা হয়ে গেছে মেজর জেনারেল। সারা বাংলাদেশে তো হাসিনা এভাবেই ধ্বংস করেছে সশস্ত্র বাহিনী, এবং যারা যোগ্য অফিসার তাদেরকে দূরে সরিয়ে অথর্ব এদেরকে। তো তাকে, তার সামনে একদিন আমি 21শে নভেম্বরে হাসিনার, এটা হচ্ছে খুব সম্ভবত 2010-এর 21শে নভেম্বরে, 2010-এর 21শে নভেম্বরে আমি কি বলে ওই সেনাবাহিনীর অনুষ্ঠানে কেন্দ্র সেনানিবাসের ভিতরে আমি আমারই কোর্সমেট, সেই ইউনিফর্ম পরা, আমি সিভিল ড্রেসে, আমি কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে ফিরেছি। আমরা দুজন গল্প করতে করতে একসাথে হাঁটছি, তো এসএসএফ চেক করছে, আমার পকেট থেকে ফোন নিয়ে গেল, আমি খুব বিরক্ত হলাম, আচ্ছা ফোন দিয়ে দিলাম, জমা দিয়ে দিলাম চোখে। এক পর্যায়ে হঠাৎ করে দেখি ওই মাথা খারাপ আলমগীর কয়েকটা 2-3টা সিঁড়ির ধাপ উপরে দাঁড়িয়ে আছে, ওই যে মহিউদ্দিন খালম আলমগীর আর কি। তো মহিউদ্দিন খালম আলমগীর দাঁড়িয়ে আছে, আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এই মেজর জেনারেল জাহাঙ্গীর, তখন লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর, সেরেমোনিয়াল ড্রেস পরা, মাথার মাঝখানে হ্যাট এরকম। সে মহিউদ্দিন খালম আলমগীর কয়েকটা সিঁড়ির উপরে কয়েকটা ধাপে দাঁড়ানো, মানে তার থেকে আর উচ্চতায়, সে তার হ্যাটের জন্য মহিউদ্দিন খালম আলমগীরের চেহারা দেখতে পাচ্ছে না, তারপরও যথাসাধ্য চেষ্টা করে ঘাড় যত পিছনে যায়, মাথাটা এরকম করে হাতে সালাম দিয়ে সেলুট দিয়ে দাঁড়িয়ে গেল। ইংলিশ এবং বাংলার কোনো অ্যাকসেন্ট ঠিক নাই তার। সে লিটারালি সেভাবে বলল, আসসালামু আলাইকুম, চিনতে পারছেন স্যার আমাকে, সামথিং লাইক দ্যাট। মোস্ট লাইকলি হি ইজ ফ্রম যশোরের ভাষায়, আঞ্চলিক ভাষায় যে টান দিয়ে বলো, চিনতে পারছেন স্যার, আমি আপনার সাথে ওই জায়গায় ছিলাম, যশোর ওই জায়গায় ছিলাম, বহুত বোঝানোর চেষ্টা। আমি লজ্জায়
আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেল। আমি আস্তে আস্তে করে ওর থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম নিজের ইজ্জত বাঁচানোর জন্য। যে এইভাবে একটা ইউনিফর্ম পরা, একটা সেরেমোনিয়াল ড্রেস পরা একটা সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদের অফিসার একটা আওয়ামী বদমাইশের একটা মন্ত্রীর সামনে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে জোর করে চেনানোর চেষ্টা করছে সে কোথায় তার সাথে। সো অবভিয়াসলি এরা পায়ে ধরে সালাম করে পায়ে পা ধুয়ে পানি খেয়ে খেয়েই এরা হচ্ছে মেজর জেনারেল হয়েছে। শেখ হাসিনা যখন ববিকে নিয়ে এদেরকে নিয়ে ওই ঠেলা গাড়ির উপরে চলে, আমি তাকে তখন দেখেছি সে ইউনিফর্ম পরে দৌড়াচ্ছে। তখন আমি বলছি, আল্লাহ তোমার অসীম রহমত, তুমি আমাকে যে ইজ্জত রক্ষা করেছো, আমাকে যে সেনাবাহিনীতে মেজর জেনারেল বানানো নয় যে হাসিনার ভ্যানের পিছনে আমাকে দৌড়াতে হয়েছে। আল্লাহর অসীম রহমত, আল্লাহ সেই সম্মান দিয়েছেন। আজকে বাংলাদেশের মানুষরা এইসব সেনা অফিসারদের প্রতি থুথু দিচ্ছে, কিন্তু সে কিন্তু আবার 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে এখানে বিরাট কপালে কিন্তু বিশাল দাগ ফালি ফেলে দিয়েছে। এখানেই হচ্ছে বাংলাদেশের মুসলমানদের সমস্যা। ওরা মনে করে আল্লাহকে ধোকা দিয়ে দিবে এইসব করে। আজকে দেশের বিরুদ্ধে শুধু নিজের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহকে তো ধরে নিয়েছে, আল্লাহ কিছু আসা যায় না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহ কাকে মাফ করবেন না করবেন আল্লাহর বিষয়, কিন্তু বিচার। কিন্তু সে একটা ফেরাউনকে, একটা খুনি, একটা বদমাইশকে শুধু সমর্থনই করে নাই, শুধু পায়ে ধরে পূজাই করে নাই, তার জামাই এবং মেয়েকে পর্যন্ত লেলিয়ে দিয়েছে দেশদ্রোহিতা করার জন্য। দিস ইজ মেজর সাদেক এবং তার মেয়ে যা করেছে এটা হচ্ছে ট্রিজন, দেশদ্রোহিতা, তার শাস্তি হচ্ছে ফাঁসি। এর চেয়ে নিচে হওয়ার কথা না। কারণ একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, কাজ করছিল, একটা জঙ্গি সংগঠনকে যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিল। দুঃখজনক হলেও সত্য কথা বলতেই হবে। আমাকে আমার নিজের কোর্সমেট বলে, আমার সাথে কিন্তু এই যে গত 6 বছর ধরে হাসিনার বিরুদ্ধে, 7 বছর ধরে হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম, ভয়ে আমার সাথে আমার কোনো কোর্সমেট কিন্তু আমার সাথে মেসেজ পর্যন্ত দেয় নাই। কোনোদিন একটা টেলিফোনে কথা তো বলে দূরের কথা, একটা টেক্সট পর্যন্ত পাঠায় নাই। চোরের মতো পালিয়ে বেরিয়েছে। হাসিনা পালানোর পরে 2-4 জন আমার সাথে যোগাযোগ করে বলেছে, দোস্ত তুই তো আমাদের কোর্সের হিরো। আমি বলছি, মানুষ তো বলে দেশের হিরো, আর তোরা বানাচ্ছিস তোদের কোর্সের হিরো। এইগুলো হচ্ছে এই ক্যারেক্টারের মানুষ সেনাবাহিনীতে যদি থাকে, সেনাবাহিনীর অফিসাররা যদি এইসব ক্যারেক্টারের হয়, আপনি একটা ডিফেন্স ফোর্স শক্তিশালী কি করে পাবেন? হাউ? অনেক লম্বা হয়ে গেছে, আমি সবসময় অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা শেষ করব দর্শকদের উদ্দেশ্যে, যদি আর কিছু বলেন শেষ বক্তব্য। আমি আজকে যা বলেছি যথেষ্ট বলেছি। দেশের মানুষ যদি আল্লাহর রহমতে আল্লাহ যদি বোঝার তৌফিক দান করেন, আমার আজকের কথাগুলো এবং আগের কথাগুলো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের যে জীবনের মান সেটা বুঝতে পারবেন। একটা কথা সবশেষে না বললেই নয়, বাংলাদেশিদের একটা ভুল ধারণা আছে যে ভোটাধিকার অন্য আর বস্ত্র হলেই বোধহয় জীবনের মান হয়ে গেল। সেটা হচ্ছে আজকের থেকে 50 বছর আগের কথা। এখন জীবনের মান কিন্তু শুধু ভাতে আর কাপড়ে রয় নাই। এখন বাংলাদেশের মানুষ ওই যে রাজনীতিবিদরা শিখিয়ে দিয়ে গেছে অন্য বস্ত্র ভোটাধিকার, না 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 না। এখন আপনি একটা ভালো একটা বাড়িতে থাকতে পারেন, শুধুমাত্র একটা খড়ের ঘর না, আপনাকে যেন খড়ের ঘরে ঘুমাইতে না হয়, আপনি যেন কমসে কম একটা টিন শেডের একটা দালানের, বিল্ডিং এর দালানে থাকতে পারেন, আপনি যেন একটা সম্মানের সাথে বাঁচতে পারেন, আপনাকে যেন একটা পুলিশের একটা লোককে যেন স্যার ডাকতে না হয়, আপনাকে যেন একটা রাজনীতিবিদকে স্যার না বলতে হয়। আপনাকে জীবনের এই মানগুলো শিখতে হবে এবং আপনাকে জীবনের এই অতি প্রয়োজনীয় মানগুলো শিখতে হলে মেজর দেলোয়ারের মতো মানুষের কথা শুনতে হবে। আদারওয়াইজ সারা জীবন ধোকার মাঝখানে থেকে যাবেন। আর যদি কোনো পুলিশ আপনাকে বলে ঠিক আছে যান, সুন্দর ব্যবহার করে, ওই লোকটা তো অনেক ভালো, আপনি স্যার বলতে বলতে শেষ, বুঝতেই পারবেন না, জানতেই পারবেন না যে এই পুলিশের লোক হচ্ছে আপনার গোলাম, আপনার দেওয়া ট্যাক্সের টাকায় সে বেতন পায়, আপনাকে উল্টা স্যার বলার কথা তার।